আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 কেমন আছো সবাই। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন তফুদার, ওয়েলকাম টু আলামিস ক্লাসরুম। হ্যাঁ সত্যি, এইটাই সত্যি যে মাত্র 65টা এমসিকিউ করে তোমার 30টা এমসিকিউ কমন পড়তে বাধ্য। জাস্ট মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো। মাত্র 65টা এমসিকিউ করে তোমার 30টা এমসিকিউ কমন পড়বে। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের প্রথমেই যে এমসিকিউটা রাখছি দেখো, তো প্রথমে যে আমরা এমসিকিউটা সেটা হচ্ছে সেট ও সেটের প্রকাশের পদ্ধতি। সেট ও সেট প্রকাশের পদ্ধতি। ওকে, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। দেখো আমি তোমাকে যতগুলো বেসিক আকারে শেখাবো তার প্রত্যেকটা কিন্তু এমসিকিউতে হুবহু আসার সম্ভাবনা রয়েছে। অনেক এমসিকিউ এভাবে আসতে পারে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি, অর্থাৎ তোমার অ্যান্সারটা হচ্ছে দুইটি। আবার তোমাকে বলতে পারে যে সেট গঠনের প্রকাশের পদ্ধতি কোনগুলো, অর্থাৎ আমাদের বহুপদী আকার আসতে পারে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। সো আমরা অলরেডি জানি তালিকা পদ্ধতি হচ্ছে সেটা যেটা সরাসরি মান দেয়া থাকে, আর সেট গঠন পদ্ধতি হচ্ছে যা চিহ্নের সমন্বয়ে ক্লু আকারে দেয়া থাকে। সো আমরা কিভাবে বুঝি? ওকে, আমরা সামনে যাই বুঝবো বিষয়টাকে আরো গভীরভাবে। ওকে, এই অধ্যায়টা শুরু করার ক্ষেত্রে আমাদের যে চিহ্নগুলো ভালো করে জানতে হবে। ই এর মতো যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বিলংস টু, বিলং ইজ টু অথবা বিলংস টু। তো আমরা উচ্চারণের সুবিধার্থে এটাকে সুন্দর মতো বলি কিভাবে, বিলংস টু। এবং এই যে দুইটা ফোঁটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাচ দ্যাট। এটা কি চিহ্ন? সাচ দ্যাট। এবং এন দেখতে পাচ্ছ এটা ন্যাচারাল নাম্বার বা বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি কিভাবে বুঝবা? এগুলো হচ্ছে তোমার 1 থেকে শুরু। ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু? 1 থেকে শুরু। ভুলও কিন্তু 0 থেকে শুরু না, 0 থেকে শুরু, ওটা ভিন্ন কিছু। তোমার ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, এটা মনে রাখবে, আমাদের সামনে এগুলো কাজে লাগবে। আর জেড হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? যেটা দশমিক সংখ্যা না, অর্থাৎ সেইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। সেটা মাইনাসের সংখ্যা হতে পারে, প্লাসের সংখ্যা হতে পারে, বা 0 হতে পারে, হোয়াটএভার, যে কোনো সংখ্যাই হতে পারে। বাট মনে রাখতে হবে কোনোভাবে ভগ্নাংশ বা দশমিক হতে পারবে না। সো এই চারটা চিহ্নের আমাদের পরিচয় জানতে হবে। এবার আমরা চলে যাব কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো হচ্ছে যা আমাদের জানা জরুরি। মৌলিক সংখ্যা অলরেডি আমরা অনেকেই জানি মৌলিক সংখ্যা কি, তবে আমি যেহেতু তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টাইপ ভিত্তিক ভাবে তোমাকে শেখানোর পরিকল্পনা নিয়েছি, অর্থাৎ আমি ধরে নিব তুমি কিছুই পারো না, তাই তোমাকে আমি প্রত্যেকটা জিনিস শিখিয়ে তারপর প্রত্যেকটি এমসিকিউ বোঝানোর চেষ্টা করব। ওকে, দেখো মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটি উৎপাদক বা গুণনীয়ক থাকে সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। শুধুমাত্র দুইটা উৎপাদক থাকবে, শুধুমাত্র দুইটা উৎপাদক থাকে, এর কম থাকলেও সে মৌলিক না, এর বেশি থাকলেও সে মৌলিক না। ওকে, এবার চলে আসি আমরা মৌলিক সংখ্যাগুলো কিভাবে বুঝবো, কিভাবে দুইটা উৎপাদক থাকে, কিভাবে দুইটা উৎপাদক থাকে। দেখো 2 1 কে 2, এটাকে আমরা যদি ভাঙি কয়টা ভিন্ন সংখ্যা পেলাম? দেখো এতটুকুর মধ্যে ভিন্ন সংখ্যা আছে 3টা। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1, আরেকটা 2, তার মানে দুইটা হচ্ছে এর মধ্যে ভিন্ন সংখ্যা। ওকে, আর 3 কে ভাঙালে 3 1 কে 3 হয়, এখানে ভিন্ন সংখ্যা পেলাম 2টা। আর 4 কে ভাঙালে আবার দেখো 4 1 কে 4 হয়, আবার 2 2 গুণেও 4 হয়, অর্থাৎ 1 2 4, এখানে ভিন্ন সংখ্যা আছে কয়টা? 3টা। ভিন্ন সংখ্যা আছে 3টা। এই 3টা ভিন্ন সংখ্যা থাকার কারণে এটা কিন্তু মৌলিক না। এভাবে র্যান্ডমলি যে কোনো সংখ্যা দিলে তুমি কি করবা? তুমি দেখবা ওই সংখ্যাকে ভাঙালে তোমার শুধুমাত্র 2টা ভিন্ন সংখ্যা থাকতে পারবে, এর সাথে বেশি থাকতে পারবে না, এটা কমও থাকতে পারবে না। যেমন আমরা যদি 1 এর কথা চিন্তা করি, দেখো 1 কে ভাঙালে শুধু আমরা 2টা সংখ্যা পাই, 1 1 কে 1, ঠিক আছে? সো 1 1 কে 1, এটার মধ্যে আমাদের ভিন্ন সংখ্যা কিন্তু নাই, ভিন্ন সংখ্যা একটা, এই জন্য 1 কিন্তু মৌলিক সংখ্যা না। এখানে একটা ইম্পর্টেন্ট কথা চলে আসে, এই পৃথিবীর মধ্যে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, অর্থাৎ তুমি এরপরে যত মৌলিক সংখ্যা পাবা সব কনফার্ম বিজোড় হবে, জোড় হলে সে মৌলিক ভুলও না। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2 এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটা মনে রাখবে। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, কেননা এটাকে ভাঙাইলে আমাদের উৎপাদক সংখ্যা হচ্ছে 1টি, কিন্তু মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সকল সংখ্যাকে শুধুমাত্র 2টা উৎপাদক থাকে তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। ওকে, চলে আসি গুণনীয়ক। কোন সংখ্যাকে যতভাবে ভাঙানো যায়, আমরা কিন্তু সামনে যখন এমসিকিউ করব তখন কিন্তু আমরা গুণনীয়ক এবং গুণিতক এগুলো নিয়ে ভেজালে পড়বো, তাই আমি আগেই তোমাকে গুণনীয়ক জিনিসটা কি সেটা শিখিয়ে নিচ্ছি। দেখো গুণনীয়ক জিনিসটা কি,
যে কোনো সংখ্যাকে যতভাবে ভাঙানো যায়। সাপোজ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি 20 এর গুণনীয়ক বের করো, তাহলে আমরা 20 এর গুণনীয়কটা কিভাবে বের করবো? দেখো 20 কে কতভাবে ভাঙানো যায়? 20 একে 20 এইভাবে ভাঙানো যায়, 10 দুগুণে 20 এইভাবে ভাঙানো যায়, 4 5 20 এইভাবে ভাঙানো যায়। টোটাল কয়ভাবে ভাঙানো, কয়টা ভিন্ন সংখ্যা পাইলাম? 1 2 4 5 10 20। এই যে আমরা যতগুলো ভিন্ন সংখ্যা পাইলাম, অর্থাৎ কোন সংখ্যাকে যতভাবে ভাঙানো যায়, যতগুলো সংখ্যা দিয়ে ভাঙাইলাম, অর্থাৎ 1 দিয়ে ভাঙানো যায়, 2 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, তারপর 10 দিয়ে, 20 দিয়ে, এই যে কয়টা সংখ্যা পাইলাম এই সংখ্যাগুলো হচ্ছে তোমার গুণনীয়ক। অর্থাৎ কোন সংখ্যাকে যতভাবে ভাঙানো যায়, তোমাকে র্যান্ডমলি 15 দিতে পারে, 15 যতভাবে ভাঙানো যায়। কথা বুঝতে পারছো? তো মনে রাখবা গুণনীয়ক হচ্ছে একটা সসীম সেট। তো সসীম সেট জিনিসটা কি? যে সেটের শেষ আছে। তো আমাদের 20 এর গুণনীয়ক বের করলে কিন্তু হয়তোবা আমাদের অনেকগুলো বের হইছে, বাট এগুলো তো শেষ। 20 এর কিন্তু আর কোনো গুণনীয়ক নাই। যে সেট শেষ হয়ে যায় সেটা হচ্ছে সসীম সেট, আর যে সেটের কখনো শেষই হয় না সেটা হচ্ছে অসীম সেট। ওকে, গুণনীয়ক দিয়ে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন করতে পারে। তার মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে 20 এর প্রকৃত গুণনীয়ক। যখন প্রকৃত কথাটা উল্লেখ থাকবে, মনে রাখবে, এরপরে তুমি প্রকৃত কথাটা বেশ কয়েকবার পাবা। প্রকৃত কথা উল্লেখ থাকবে, মনে রাখবা, তোমার মূল জিনিসটা বাদ যাবে, অর্থাৎ যার গুণনীয়ক সে বাদ যাবে। আমরা তো এখানে 20 এর গুণনীয়ক গুলো বের করলাম 1 2 4 5 10 20। তাহলে যেহেতু 20 এর প্রকৃত গুণনীয়ক বলছে, তাই 20 বাদে বাকিগুলো হচ্ছে 20 এর প্রকৃত গুণনীয়ক। মনে থাকে যেন। তাহলে 20 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 5 10 20, আর 20 এর প্রকৃত গুণনীয়ক হচ্ছে কত? 1 2 4 5 10। 20 বাদ যাবে। প্রকৃত গুণনীয়ক বললে যার গুণনীয়ক সে বাদ যাবে। এরপর চলে আসি পরবর্তী এমসিকিউ, সেটা হচ্ছে 20 এর মৌলিক গুণনীয়ক। তো মৌলিক গুণনীয়ক কোনগুলা? আমরা আগের মতো 20 এর সবগুলো গুণনীয়ক বের করব, এর মধ্যে দেখবো মৌলিক সংখ্যা কোনগুলা। তো অলরেডি তো আমরা মৌলিক সংখ্যা চিনে ফেলছি, তাই না? যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটা উৎপাদক থাকে সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে 2 এবং 5, 20 এর এতগুলো গুণনীয়কের মধ্যে শুধুমাত্র 2 এবং 5 হচ্ছে মৌলিক সংখ্যা। এই জন্য 20 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 5। এবার চলে যে আমরা শিখবো সেটা হচ্ছে গুণিতক জিনিসটা কি। দেখো, গুণনীয়ক আর গুণিতক কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। গুণিতক হচ্ছে এক কথায় নামতা, গুণনীয়ক কি? নামতা। তোমার যার গুণিতক বের করতে বলবে, তো যার গুণিতক বের করতে বললে তার নামটা পড়া শুরু করবে। একদম সিম্পল, তাই না ভাইয়া? দেখো, 3 এর গুণিতক সমূহ হচ্ছে 3 6 9 12 15 ডট ডট এইভাবে আজীবন চলতে থাকবে। 3 এর গুণনীয়কের কোনো শেষ নাই। এই জন্য আমি পাশে লিখে রাখছি অসীম সেট। এটাকে বললাম না, যে সকল সেটের কখনো শেষ হয় না সে সকল সেটকে কি বলা হয়? অসীম সেট বলা হয়। তো এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ 3 এর গুণিতক গুলো হচ্ছে কি? 3 এর গুণিতক গুলো কি বলতো? 3 এর গুণিতক হচ্ছে 3 6 9 12 15, এইভাবে কি অসীম পর্যন্ত। 3 এর গুণিতক হচ্ছে অসীম সেট, কেননা গুণিতকের কখনোই শেষ হয় না, মনে রাখবা। তাহলে আমরা কি কি শিখলাম ভাইয়া? আমরা শিখলাম হচ্ছে মৌলিক সংখ্যা জিনিসটা কি, ফার্স্টে শিখছিলাম সেট প্রকাশের পদ্ধতি কি এবং কত প্রকার, তারপর হচ্ছে কিছু চিহ্নের সাথে পরিচয় হলাম, তারপর মৌলিক সংখ্যা কাকে বলে এবং মৌলিক সংখ্যাকে চেনার উপায়গুলো দেখলাম, গুণনীয়ক কাকে বলে এবং গুণনীয়ক কিভাবে বের করে। গুণনীয়ক হচ্ছে তোমার 3 ভাবে বের করা যায়। শুধু গুণনীয়ক বললে আমাদের সবগুলো লিখতে হয়, প্রকৃত গুণনীয়ক বললে সেটা যার গুণনীয়ক সে বাদ যায়, এবং হচ্ছে মৌলিক গুণনীয়ক বলে প্রত্যেকটা গুণনীয়ক বের করে দেখবো কোন গুণনীয়ক গুলো মৌলিক, সেগুলো হচ্ছে তোমার 20 এর প্রকৃত মৌলিক গুণনীয়ক। এবং সেগুলো হচ্ছে গুণিতক কাকে বলে। এক কথায় নামটা পড়বা, যার গুণিতক তার শুধু নামটা পড়বা, 3 এর গুণিতক বলে 3 এর নামটা পড়বা। অর্থাৎ এইটা কিন্তু কি সেট? এটা হচ্ছে অসীম সেট। এর মনে রাখবা গুণিতকের সেট হচ্ছে অসীম সেট। এরপর চলে যাই আমাদের প্রশ্নে। ডিরেক্টলি আমাদের এই টাইপে, তাহলে এই যে আমরা জিনিসগুলো শিখলাম এগুলোই মূলত ব্যবহার করে আমাদের এই টাইপটা সাজানো হয়েছে। মনে করো দিয়ে দিয়েছে যে তোমার d ইজ ইকুয়াল, দেওয়া আছে কি d ইজ ইকুয়াল x such that x belongs to n, এবং y হচ্ছে 5 এর সমান অথবা বড় এবং 10 এর সমান অথবা ছোট। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। একটু আগে তোমাদেরকে বললাম না আমি তালিকা পদ্ধতি মানে কি? তালিকা পদ্ধতি মানে হচ্ছে যা সরাসরি দেওয়া থাকে। তার মানে আমাকে যেহেতু তালিকা পদ্ধতি প্রমাণ করতে বলছে, এটাকে আমার এমন ভাবে মানটা উত্তর আসবে যেটা সরাসরি মান দেওয়া আছে। ওকে, এইখানে এই লজিকটাতে কি বোঝায় ভালো করে বুঝবে। এখানে দুইটা লজিক আছে। একটা হচ্ছে y belongs to n, y belongs to n দিয়ে কি বোঝায়? অর্থাৎ y হচ্ছে এমন সংখ্যা যা অবশ্যই স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে n। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা দিয়ে আমাদের বাউন্ডারিটা কি দিল? এটা কোনো ঋণাত্মক সংখ্যা নিতে পারবো না, 0 নিতে পারবো না, 1 থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে 1 থেকে শুরু হবে, ভালো কথা। 1 থেকে শুরু কি সব সংখ্যা নিব? না, এখানে আবার বাউন্ডারি 2 নাম্বার বাউন্ডারি। 2 নাম্বার বাউন্ডারি হচ্ছে আমি স্বাভাবিক সংখ্যা নিব এবং সেই সংখ্যাগুলো 5 এর সমান অথবা বড় হবে এবং 10 এর সমান অথবা ছোট হবে। এই দুইটা মিলে আমাদের যে বাউন্ডারিটা হয় সেটা হচ্ছে 5 6 7 8 9 10। আশা করি বুঝতে পারছো।
5 এর সমান অথবা বড় বলছে দেখে 5 দিতে পারছি, বাট নিচে যদি এই চিহ্নটা না থাকতো, সমান চিহ্নটা না থাকতো, তাহলে আমরা কি করতাম 6 থেকে লিখতাম। যেহেতু বলছে 5 এর সমান অথবা বড় এবং 10 এর সমান অথবা ছোট, এই জন্য আমাকে 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যায় লিখছি। আই হোপ বুঝতে পারছো। তো এই ধরনের আমি আরো অনেকগুলো প্রশ্ন রাখছি, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা। আমি জাস্ট একবার করে বলে দিচ্ছি, হ্যাঁ একবার করে জাস্ট বলে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবা। ওকে, এখানে দেখো, এখানে স্পষ্টভাবে বলছে এ সমান হচ্ছে 6 7 8 9 11 12 30 এবং বি সমান কি লিখছে x as x belongs to a এবং x হচ্ছে 3 এর গুণিতক। তাহলে ফার্স্টেই বলছি কি x as x belongs to a, এইখানে এইটা দিয়ে কি বুঝাইছে জানো, x belongs to a দিয়ে বুঝাইছে x অবশ্যই এর উপাদান। অর্থাৎ আমরা এখানে 3 এর গুণিতক তো জানি অসীম সেট, বাট 3 এর গুণিতক আমরা বের করব কি কি বলতো, 3 এর গুণিতক 3 6 9 12 16 এইভাবে কিন্তু চলতেই থাকবে। বাট ফার্স্টেই তো আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কি দিয়েছে বলতো, আমাদেরকে বলছে কি x belongs to a, যখনই বলছে x belongs to a তখনই মাথায় রাখতে হবে কি এই x এর মানগুলো এর বাইরে হবে না, অর্থাৎ আমাদের 3 বাদ যাবে 3 এর গুণিতক, কেননা এই সীমানার মধ্যে আমাদের x এর মানটা পড়ে না। 3 6 আছে, তারপর হচ্ছে 9 আছে, 12 আছে, এই তিনটা সংখ্যা জাস্ট আমরা নিতে পারবো। কোন তিনটা সংখ্যা নিতে পারবো ভাইয়া, আমরা জাস্ট এই তিনটা সংখ্যা নিতে পারবো। কাকে, এই 6 9 এবং 12, কেননা বলে দিচ্ছে কি x belongs to a, এই জন্য x এর সবগুলো গুণিতক আমরা নিতে পারবো না, জাস্ট এই তিনটা নিতে পারবো, কারণ x এর মানগুলো a থেকে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তিনটা আমাদের উত্তর। এবার চলে যাই পরবর্তী, x belongs to n, x হচ্ছে -1 এর সমান অথবা বড় এবং 6 এর সমান অথবা ছোট। সেটটির উপাদান সংখ্যা কয়টি? একদম সিম্পল, আমরা জাস্ট এখানে ভালো করে বুঝি। প্রথম শর্ত হচ্ছে x অবশ্যই তোমার x belongs to n, অর্থাৎ x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু। ভালো কথা, এখানে আমরা বলছে -2 এর চাইতে x সমান অথবা বড় এবং x এর সমান অথবা ছোট। এখন আমি কি -2 সমান থেকে মান নিব? অবশ্যই না, কারণ এখানে বলে দিচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। যদিও সীমানা এখানে দ্বিতীয় সীমানা বলছে -2 এর চাইতে সমান অথবা বড়, কিন্তু -2 -1 0 এই তিনটা উপাদান আমি নিতে পারবো না। তার কারণ হচ্ছে প্রথম শর্ত বলে দিচ্ছে কি x belongs to n, আর n তো শুরু হয় 1 থেকে, এর জন্য 1 থেকে 6 পর্যন্ত নিছি। আর 6 কেন নিলাম, কারণ 6 এর সমান অথবা ছোট বলছে। আই হোপ বুঝতে পারছো। এখানে টোটাল কয়টা মান আসে? 6টা মান আসে। পরবর্তী প্রশ্ন, x belongs to n, x মৌলিক সংখ্যা এবং এখানে আরেকটা কি দিছে x সমান x হচ্ছে 2 এর সমান অথবা বড় এবং 7 এর সমান অথবা ছোট। ওকে, তো এই লজিকটা কিন্তু আমাকে বেশ কয়েকবার দিতে পারে, সো কিভাবে দিতে পারে আমি আলোচনা করতেছি। ফার্স্টেই যে প্রশ্নটা বলছে x মৌলিক সংখ্যা, দেখো আমরা একটু আগেই তোমাদেরকে বললাম মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে। প্রথম কোটেশন দিছে x belongs to n, অর্থাৎ 1 থেকে শুরু হওয়ার কথা, বাট 1 থেকে শুরু হবে না, কারণ বলছে x মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। 2 থেকে আমাদের চিন্তা করতে হবে 2 এর পরে কোন মৌলিক সংখ্যাগুলো আছে। আচ্ছা, 2 আমরা কেন 2 নিতে পারছি বলতে পারবা? কারণ 2 এর সমান অথবা বড় বলছে, এই জন্য 2 নিতে পারছি। বাট এখানে যদি চিহ্নটা থাকতো 2 এর চাইতে বড়, তাহলে কিন্তু 2 নিতে পারতাম না। যেখানে আমি আরো কত ভাবেই প্রশ্ন চাইতে পারতো, এইখানে কিন্তু দিয়ে দিছি। আই হোপ তোমরা যদি এটা দেখে প্র্যাকটিস করো তোমাদের হয়ে যাবে। তো পরবর্তী এমসিকিউ হচ্ছে কি x² - 9 = 0 এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কি? তুমি জাস্ট এটা কি করবা, এই এতটুকু অংশকে তুমি আলাদাভাবে ক্যালকুলেশন করে যে অ্যানসারটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যানসার। আই হোপ বুঝতে পারছো। মনে রাখবা যে কোনো সংখ্যা যদি রুট করে তাহলে তার প্লাস এবং মাইনাস দিতে হয়। ওকে, পরবর্তী প্রশ্ন 5 নম্বরে আমি আরো একটা প্রশ্ন রাখছি, প্র্যাকটিস করে ফেলবা। 6 নম্বর একটা প্রশ্ন রাখছি, এগুলো প্র্যাকটিস করে ফেলবো, তোমাদের প্র্যাকটিসের জন্য রাখছি। এই প্র্যাকটিস করে ফেললে তোমার এই টাইপটা ক্লিয়ার। তো চলে যায় আমাদের পরবর্তী টাইপ, অর্থাৎ টাইপ নাম্বার 2। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বছর এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই, মানে এখান থেকে প্রশ্ন কিন্তু কোনোবারে মিস হয় না। আমি বারবার বলতেছি এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রত্যেকটা বছরই প্রশ্ন আসে, সো এটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ওকে, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কোনো প্যারা নাই, জাস্ট দেখতে থাকো। ওকে, এখানে বলছে পাওয়ার সেট, উপসেট বা প্রকৃত উপসেট নিয়ে কিছু কথা। তো দেখো, পাওয়ার সেট, উপসেট এই দুইটারই সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট বলে তোমাকে 2 টু দি পাওয়ার n - 1 এই সূত্র বসাতে হবে। সূত্রটা তোমাকে আগে জানতে হবে। এখানে n কি? n হচ্ছে কোন সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ একটা সেটের মধ্যে কয়টা উপাদান আছে সেটা হচ্ছে উপাদান সংখ্যা। তুমি পাওয়ার সেট চাইলেও 2 টু দি পাওয়ার n এই সূত্র বসাবা, উপসেট চাইলেও তুমি 2 টু দি পাওয়ার n এই সূত্রটা বসাবা। প্রকৃত উপসেট বলে 2 টু দি পাওয়ার n - 1। তোমরা জানো প্রকৃত উপসেটে মূল সেট হয় না, কথা বুঝতে পারছো? তো এই রিলেটেড কিছু প্রশ্ন আমরা দেখি। প্রথমেই বলছে a সমান 2 3 7 9, কয়টা উপাদান আছে? একটা
একটা, দুইটা, তিনটা, চারটা উপাদান কিন্তু আছে। কয়টা উপাদান আছে? চারটা উপাদান। এখন তুমি চিন্তা করো, আমরা এখানে বললাম যে 2n বলো, 2n-1 বলো, এই যে দুইটা সূত্রের মধ্যে n কিন্তু উপাদান সংখ্যাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। বলছে এ সেটের পাওয়ার সেট নির্ণয় করো অথবা এ সেটের উপসেট নির্ণয় করো। পাওয়ার সেট নির্ণয় করতে বলুক বা উপসেট নির্ণয় করতে বলুক, আমরা তো জানি যেটা সূত্র হচ্ছে কি 2n। সো তুমি বসাই দিবা, এখানে উপাদান হচ্ছে 4, n এর জায়গায় 4 বসা, 2^4 মানে হচ্ছে 16। তারপর বলছে এই সেটের প্রকৃত উপসেট কয়টা। তো প্রকৃত উপসেট কিভাবে বের করে? প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2n-1, অর্থাৎ তুমি n এর জায়গায় 4 বসাও, 2^4-1, 16 - 1 মানে হচ্ছে 15টি। আই হোপ বুঝতে পারছো। আর যদি বলে মাঝে মাঝে তো তোমাদেরকে, তুমি এত বেশি হিউজ প্র্যাকটিস করো, তোমাকে এমন একটা প্রশ্ন দিয়ে রাখে তুমি বুঝতেই পারো না যে এত ইজি একটা প্রশ্ন তোমাকে দিয়েছে। এখানে বলছে এসিডের উপাদান সংখ্যা কয়টা। ভেরি সিম্পল, তুমি যাচ্ছে এখানে গুণে দেখবা কয়টা উপাদান আছে, এটাই হচ্ছে অ্যান্সার, 4টা। এবার দেখো এসিডের উপসেটের সংখ্যা 32 হলে, মানে এই প্রশ্নটাই তোমাকে উল্টা করতে পারে। হ্যাঁ, উপাদান দিয়ে বলবো উপসেট, প্রকৃত উপসেট অথবা পাওয়ার সেট বের করো, আর এবার উপসেট দিয়ে তোমাদেরকে বলতেছে উপাদান সংখ্যা বের করো। দ্যাটস ইট। বলছে যে এসিডের উপসেট সংখ্যা 32 হলে এসিডের উপাদান সংখ্যা কত। সো এটার ভেরি সিম্পল, তোমাকে যেটা করতে হবে মনে রাখবা, উপসেটের সূত্র হচ্ছে 2n, আর এখানে তার উপসেটের সংখ্যা দিয়ে দিয়েছে 32। উপসেটের সংখ্যা কত দিয়েছে? 32। সো আমরা কি করব, আমরা জানি উপসেটের সূত্র হচ্ছে 2n, একে এক পাশে লিখবো, আরেক পাশে লিখবো 32। আমরা জানি উপসেটের সূত্র হচ্ছে 2n, তারা দিয়ে দিয়েছে 32। তারপর 32 মানে হচ্ছে 2^5, এখান থেকে আমরা 2 বাদ দিয়ে দিলে n = 5 দাঁড়ায়। তো আমাদের এই ধরনের ম্যাথগুলো দ্রুত পারার জন্য এই বক্সের এই কটা মান তুমি মুখস্থ করে ফেলবা। 2^0 মানে হচ্ছে 1, 2^1 মানে হচ্ছে 2, 2² মানে 4, 2³ মানে 8, 2^4 মানে 16, 2^5 মানে 32। মনে রাখবা এটা, কেননা তোমার যত দ্রুত ক্যালকুলেশন করতে পারো তুমি কিন্তু ফুল অ্যান্সার করতে পারবা, অন্যথায় করতে পারবা না। বুঝতে পারছো? তো আমাদের চ্যানেলে অবশ্যই তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর যে সকল ম্যাথ তোমাদের ক্যালকুলেটরে করা যায়, প্রত্যেকটার জন্য আলাদা ক্যালকুলেটর ট্রিক্স থাকবে, কিভাবে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে খুব দ্রুত এমসিকিউ সলভ করতে পারো, এটার উপর জলদি ভিডিও আসবে ইনশাআল্লাহ। ওকে, তো দেখো এখানে আমার 2^0 সমান হচ্ছে 1, 2^1 মানে হচ্ছে 2, 2² মানে 4, 2³ মানে 8, 2^4 মানে 16, 2^5 মানে 32। এটা তুমি জানা থাকলে দ্রুত অ্যান্সার করতে পারো। যদি বলা হয় উপসেট 32, উপাদান কয়টি? 5টি। যদি উপসেট 8টি, উপাদান কয়টি? 3টি। তাহলে এইভাবে খুব দ্রুত অ্যান্সার করার জন্য তোমাকে অবশ্যই এই 4টা মুখস্থ রাখতে হবে। এই পরে যে প্রশ্নটা, এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিতেছি, এখনো এইভাবে প্রশ্ন আসেনি, কিন্তু এইবার এসএসসি এইভাবে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, আমি বলতেছি। কেননা মনে রাখবা, একটা প্রশ্ন পরের বছর করে, মানে তোমার রিপিটেশন হয় বা সেই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসার চেষ্টা করে। তারা চেষ্টা করে কি, যেহেতু সৃজনশীল তোমাদেরকে চেষ্টা করছে করার জন্য, তাহলে তারা একই প্রশ্ন কিভাবে ঘুরিয়ে দেওয়া যায় একটু এদিক সেদিক করে দেওয়ার চেষ্টা করে। এইভাবে এখনো পর্যন্ত আসে নাই, তবে আমি আশা রাখি এইবারের পরীক্ষায় তোমাদের কিন্তু এভাবে আসার সম্ভাবনা অনেক বেশি। এসিডের প্রকৃত উপসেট সংখ্যা যদি 31 হয়, তাহলে এসিডের উপাদান সংখ্যা কত? এসিডের প্রকৃত উপসেট সংখ্যা 31 হলে এসিডের উপাদান সংখ্যা হচ্ছে 2n-1। তো আমরা অলরেডি জানি প্রকৃত উপসেট সংখ্যা, উপসেটের সূত্র হচ্ছে 2n-1, আর তারা দিয়ে দিয়েছে কত? 31। তারা দিয়ে দিয়েছে 31। তো আমরা বসাই দিলাম, -1 এর পাশে আসলে হয় +1, 31 আর 1 যোগ করলে হয় 32, আর 32 মানে 2^5, 2 বাদ দিয়ে n = 5। তো এই ধরনের আমি বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য রাখছি, অর্থাৎ প্রকৃত উপসেট সংক্রান্ত যে প্রশ্নগুলো, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলবা। তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের এই টাইপটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ তোমরা প্র্যাকটিস করে ফেলবা। তার প্রশ্নগুলো কিছুর জন্য রাখছি, তুমি খাতায় নোট করে ফেলবা, নোট করে শিখে ফেলবা। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের জন্য একটা এক্সট্রা, বাট তোমাদের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট? যেহেতু প্রকৃত উপসেট আর উপসেট নিয়ে আমাদের পড়াশোনা, সো তোমাদেরকে এটা কিন্তু বুঝতে হবে। প্রকৃত উপসেট আর উপসেট কি দিয়ে প্রকাশ করে? উপসেট প্রকাশ করে এই যে চিহ্নটা দিয়া, মাথায় থাকে জানো। আর প্রকৃত উপসেট চিহ্ন প্রকাশ করে এটা দিয়া অথবা এটা দিয়া, এই দুইটার যে কোনোটা অপশনে থাকতে পারে। তো উপসেট প্রকাশ করে এটা দিয়া, আর প্রকৃত উপসেট প্রকাশ করে এটা দিয়া, এটাও কিন্তু অ্যাবসলিউট চলে আসতে পারে। সো আমাদের এই টাইপটা টোটালি ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ উপসেট, প্রকৃত উপসেট, পাওয়ার সেট, এই সংক্রান্ত তোমাকে যেইভাবেই এমসিকিউ করুন না কেন, তুমি যদি আমাদের এই ক্লাসটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। আই হোপ তোমাকে এখান থেকে কেউ প্রশ্ন করে আটকাতে পারবে না। ঠিক আছে, চলে যাই আমাদের 3 নাম্বার টাইপ, সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট সংক্রান্ত। তো অলরেডি তো আমি তোমাদেরকে বলে ফেলছি সসীম সেট জিনিসটা কি। যে সেটের শেষ আছে তাকে সসীম সেট বলো, অর্থাৎ যে সকল সেট শেষ হয়ে যায় সেগুলোই সসীম সেট। কিছু এক্সাম্পল আমি সসীম সেটে রাখছি। বলছে x belongs to n, x মৌলিক সংখ্যা। বলছে প্রথমে ফার্স্টে বললো কি, x belongs to
n, অর্থাৎ x হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু হবে, এবং x মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা দেওয়ার পরে এটা আবার লিমিট দিয়ে দিছে। সসীম সেট চিহ্নের একটা সহজ উপায় হচ্ছে দুই পাশে লিমিট থাকবে, অর্থাৎ x এর দুই পাশে বাউন্ডারি থাকবে, x এর মান 11 চাইতে বড়, 19 চাইতে ছোট, অর্থাৎ এটা একটা না একটা এটা শেষ আছে। মানে সসীম সেট চিনবা খুব সহজে কিভাবে দেখবা, দুই পাশে বাউন্ডারি আছে কিনা, যেমন এই যে এই পাশে এমসিকিউটা দেখায় দুই পাশে বাউন্ডারি আছে, এটা দুই পাশে বাউন্ডারি আছে। অলরেডি যদি তোমরা এটা টাইপ 1 এ শিখে ফেলছি কিভাবে এগুলো সলভ করতে হয়, আইবো এগুলো আলোচনা করার প্রয়োজন নাই, তোমরা সসীম সেট খুবই বের করতে পারবে। অর্থাৎ যে সেট শেষ হয়ে যায়, হইতে পারে বিশাল বড় লিস্ট, মানে অনেকগুলো মান হইতে পারে, যেমন তুমি এটা দেখো এই যে এই 3 নাম্বার এমসিকিউটা, এটা কিন্তু অনেকগুলো মান, বাট একটা সময় শেষ হয়ে গেছে। যে সেট একটা সময় শেষ হয়ে যায় মনে রাখবা সেটা হচ্ছে সসীম সেট। হইতে পারে এটা অনেকগুলো মান, বাট একটা সময় শেষ হয়ে যেতে হবে, শেষ হয়ে গেলে সেটা সসীম সেট। তো সসীম সেটে আমি এতগুলো উদাহরণ তোমাদের জন্য রাখছি, আই হোপ এইগুলোর মধ্যে তোমাদের হুবহু কমন পড়ে যাবে। তারপরেও আমার কথা হচ্ছে তুমি নিয়মটা শিখে রাখো, যাতে হুবহু না আসলেও তুমি দিতে পারো, বাট আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 1000%, মনে করো এইগুলা থেকে প্রশ্ন করবে। তোমার টেস্ট পরীক্ষা আসতেছে, ফাইনাল হোক, যেখানে যে পরীক্ষা দাও না কেন তোমাদের কিন্তু এগুলা থেকেই প্রশ্ন করবে, আই হোপ। ওকে, তাহলে চলে যাই আমাদের পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে কি অসীম সেট। অসীম সেট জিনিসটা কি? যে সেটের শেষ নাই, অলরেডি তো বলা হয়ে গেছে, যেগুলো শেষ নাই সেগুলো হচ্ছে অসীম সেট। তো অসীম সেটের আমি বেশ কতগুলো এক্সাম্পল দিয়ে রাখছি, এগুলো প্র্যাকটিস করে ফেললো। অসীম সেট কেন অসীম সেট? যেগুলো শেষ হয় না। এখানে বলছে x বিলংস টু z, x হচ্ছে 2 এর চেয়ে ছোট, 2 এর z মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক পজিটিভ জিরো সব নিতে পারবা। তো 2 এর চেয়ে ছোট নেগেটিভ সংখ্যার কি শেষ আছে ভাই? শেষ তো নাই। এগুলো যেগুলো শেষ নাই, অর্থাৎ তুমি খুব সহজেই চিনতে পারো কিভাবে, যেগুলো শেষে যে ডট ডট আছে, অথবা একটা সীমানা থাকে, ম্যাক্সিমাম টাইম একটা সীমানা থাকলে সেটা হচ্ছে তোমার কি অসীম সেট। তারপর একটু বুঝে করার চেষ্টা করবা, কারণ তোমার যদি এই একটা সীমানা থাকলে মাঝে মাঝে সসীম হয়, একটু বোঝার চেষ্টা করবা। লাস্টে যদি ডট ডট থাকে বা ফার্স্টে ডট ডট থাকে, এগুলো এটা একটা চেনার উপায় যে অসীম সেট। তাছাড়াও তোমার একটু এগুলো যদি ক্যালকুলেশন করে বের করতে পারো, যে এবং তাকায় দেখো যে না এটা তোমার শেষ নাই, যতই বের করছে এগুলো বের হইতেছে, দ্যাট মিন্স এটা অসীম সেট, যেটা যে সকল সেটের কখনো শেষ হয় না। আই হোপ এগুলা থেকে তোমাদেরকে পরীক্ষায় দিবে, যে এক্সাম্পল গুলো তোমাদের জন্য আমি প্র্যাকটিসের জন্য রাখছি, এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে, এবার তোমাদেরকে পড়তে হবে না। ওকে, পরে চলে আসি ফাঁকা সেট। ফাঁকা সেট জিনিসটা কি? অলরেডি তুমি জানো, যে সেটের কোনো উপাদানই থাকে না সেটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে বেশ কয়েকটা এক্সাম্পল তোমাদের জন্য রাখছি। এক্সাম্পলটা কি? x বিলংস টু n, x মৌলিক সংখ্যা এবং 23 এর চাইতে বড় এবং 23 এর চাইতে ছোট। প্রথমে বলতেছে x বিলংস টু n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যা অর্থাৎ 1 থেকে শুরু হবে। আবার বলতেছে মৌলিক সংখ্যা, ভালো কথা। তো মৌলিক সংখ্যা সেটা 23 এবং 29, 23 এবং 29 সমাজে কোনো মৌলিক সংখ্যাই নেই। তাহলে এর অ্যান্সার কি? ফাঁকা সেট। তা ফাঁকা সেট আবার দুই ভাবে প্রকাশ করে, তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও। দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিলে সেটা ফাঁকা সেট বোঝায়, অথবা এরকম ফাঁকা দিয়ে মাঝখানে একটা দাগ দিলে সেটাও কিন্তু ফাঁকা সেট বোঝায়। সো অপশনে তোমার দুইটা যে কোনো একটা থাকবে, দুইটা একসাথে থাকবে না। অনেকে ফাঁকা সেটের ভিতরে আবার একটা ফাঁকা সেট দেওয়া থাকে, ওটা হবে না। তাহলে x বিলংস টু n, x মৌলিক সংখ্যা, 2 এর চাইতে ছোট, 2 এর চাইতে ছোট কোনো ফাঁকা সেট নাই। তাই আই হোপ এগুলো তুমি প্র্যাকটিস করে ফেললে ফাঁকা সেট কি, অসীম সেট কি, সসীম সেট কি খুব সহজেই ধরে ফেলতে পারবে। এরপর চলে যায় আমাদের পরবর্তী টাইপ 4, সেটের সমতা ও সেটের অন্তর সংক্রান্ত। সেটের সমতা এবং অন্তর সংক্রান্ত, এখানে প্রথম যে প্রশ্ন রাখছে x m is equal a b 1 2 n is equal 1 2, তবে n বাদ m, এই চিহ্নটার নাম হচ্ছে তোমার বাদ চিহ্ন বা অন্তর চিহ্ন বা বিয়োগ চিহ্ন, যাই বলি না কেন, অথবা বের করতে বলছে m বাদ n। তো মনে রাখবা বাদ যেই চিহ্নটা, অর্থাৎ বিয়োগ যে চিহ্নটা, এটা কাজটা কি? কাজ হচ্ছে একদম সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করবো আমি তোমার কি বোঝাতে চাইছি। এই মাইনাসের পরে যেটা থাকবে, এটা অ্যান্সারটা হবে না, এটা টোটালি বাদ। বাদের পরে যা থাকবে এটা তোমার টোটালি বাদ, ঠিক আছে? এটার জন্য মনে থাকে বাদের পরে যা থাকবে এটা কিন্তু তুমি অ্যান্সারে পুরো কোনোভাবেই এটা লিখতে পারবা না। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তোমার বাদের সাথে যা মিলবে ওটা সহবাদ। যেমন এটা কিন্তু টোটালি অ্যান্সার হবে না, এটার কোনো উপাদানই তুমি অ্যান্সার লিখতে পারবা না, এটার জন্য মনে থাকে এটার কোনো উপাদানই তুমি অ্যান্সারে লিখতে পারবা না, এটার জন্য মনে থাকে। এবং পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে যে বাদের সাথে কি কি মিলতেছে। দেখো এই 1 এখানেও আছে, এখানেও আছে, সেটা বাদ। আবার এই 2 এখানেও আছে, এখানে আছে, এটা বাদ। বাদের কাজটা খুব স্পষ্ট, অর্থাৎ বাদের পরে যা থাকবে পুরোপুরি বাদ, এবং বাদের সাথে যেগুলো ফার্স্টের উপাদানের সাথে মিলবে ওগুলোও বাদ। তাহলে আমরা আরো একটু জাস্ট উদাহরণ দেখি ভালো করে বুঝাতে। যেহেতু আমাদের এখানের কোনোটাই থাকতেছে না, অনেকে ভুলবশত এ বি অ্যান্সারে লিখে রাখবা। মনে রাখবা বাদের পরে যা থাকবে এর কোনোটাই মিলুক বা না মিলুক, কোনোটাই অ্যান্সার লেখা যাবে না। অর্থাৎ অ্যান্সারটা হবে প্রথম উপাদান থেকে, আর প্রথম উপাদানের থেকে আবার বাদ যাবে কোনগুলো, যেগুলো এটার সাথে মিলবে।
স্পষ্ট বুঝতে পারছো আশা করি। আর বলতেছে এম এর থেকে এন বাদ দিতে। আচ্ছা, এম থেকে যদি এন বাদ দিতে চাও, ভেরি সিম্পল, আগের মতোই তোমার এই অংশটুকু এই অংশটুকু কি করবা, পুরোপুরি বাদ দিবা। এই অংশটুকু তুমি পুরোপুরি বাদ দিবা। এই যে এতটুকু অংশ, এটার জন্য মনে থাকে, এই এতটুকু অংশ পুরোপুরি বাদ। এটার সাথে এই পাশে যা মিলবে, যেমন এই পাশে কি আছে 1 আর এই পাশে 1 মিলছে না, এই পাশে 2 এই পাশে 2 মিলছে না। সো এখান থেকে এই দুটো উপাদান বাদ, এই দুটো উপাদান বাদ, তাহলে আমাদের এই দুটো উপাদান হবে অ্যান্সার ও এ বি। বুঝতে পারছো বিষয়টা? বাদের পরে যে থাকবে সে পুরোপুরি বাদ, আর বাদের আগে যে থাকবে তার থেকে অ্যান্সার হবে, এটা যে মনে থাকে, তার থেকে অ্যান্সার হবে। বাদের পরে যে থাকে তার থেকে কোনো অ্যান্সার নেওয়া গ্রহণযোগ্য না। এবার চলে যায় আমাদের এই ধরনের কিছু এক্সাম্পল তোমাদের জন্য রাখছি, এখানে প্রত্যেকটা তুমি খুব ভালোভাবে করবা, করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের বাদ সংক্রান্ত যত ম্যাথ আছে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথগুলো থেকে তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। আমি যেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো এক্সাম্পল হিসেবে রাখছি, ওগুলো প্র্যাকটিসের জন্য রাখছি, তাহলে তুমি করলে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এগুলো হচ্ছে তোমাদের মোটামুটি এক্সাম্পল রাখছি, মোট আমাদের এখানে প্র্যাকটিসের জন্য রাখছি টোটাল 6টার মতো প্রশ্ন। তো এগুলো করে ফেললে ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। টাইপ 5 এ চলে যাই। টাইপ 5 আমাদের টপিকের নাম হচ্ছে সার্বিক সেট ও পুরো সেট সংক্রান্ত। তা সার্বিক সেট জিনিসটা কি মনে রাখবা, আমাদের এই যে আমরা সেট করতেছি না, এই সকল সেটের বস হচ্ছে আমাদের সার্বিক সেট। তো এটাকে ইউ দিয়ে প্রকাশ করে, এটাকে মূল সেটও বলে, এটাকে ইউনিভার্সাল সেটও বলে। আর পুরো সেট মানে হচ্ছে আমরা মাত্র যে কাজটা শিখাতাম না, বাদ ওইটার মতোই কাজ করে অনেকটা। সো পুরো সেট হচ্ছে এ, উপরে যে একটা ড্যাশ দেখতে পারতেছো আর উপরে যে একটা সি দেখতে পারতেছো, দুইটা কাজ সেম, বা দুইটাকে উচ্চারণ করতে হয় ভিন্নভাবে। এটা হচ্ছে তোমার এ প্রাইম আর এটা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট। প্রাইম এবং কমপ্লিমেন্টের কাজ কিন্তু একদমই সেম। প্রাইম এবং কমপ্লিমেন্টের কাজ একদমই সেম, মনে রাখবা। তো প্রাইম মানে কি, প্রাইম বলো বা কমপ্লিমেন্ট বলো, এই দুইটার মানে হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট, অর্থাৎ আমাদের যে এই সার্বিক সেট বলতেছি তোমাদের, এই সার্বিক সেট থেকে বাদ দেওয়া। দ্য প্রাইমের নিচে যে থাকবে সেই সার্বিক সেট থেকে বাদ যাবে, অর্থাৎ ইউ থেকে বাদ যাবে। মনে থাকে জানো, প্রাইমের নিচে যে থাকবে, প্রাইমের নিচে যদি একটা জিনিস থাকে, যেমন প্রাইমের নিচে এ আছে তাই এ ইউ থেকে বাদ গেছে, আর নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি প্রাইমের নিচে তোমার এ ইউনিয়ন বি আছে, তাই পুরাটাই তোমার ইউ থেকে বাদ গেছে। মাথায় রাখতে হবে, প্রাইমের নিচে যদি একজন থাকে একজন বাদ যাবে, দুইজন থাকলে দুইজনই বাদ যাবে, তিনজন থাকলে তিনজনই বাদ যাবে। অর্থাৎ প্রাইমের নিচে যে থাকবে সে পুরাটাই ইউ থেকে বাদ যাবে। সিম্পল। আমাদের এরকম একটা এমসিকিউ তোমাদের দেখতে পাচ্ছ, ইউ সমান হচ্ছে 1 2 3 4 1 3 5 7 9 11 13। এখানে আমাদের বেশ কয়েকটা ইউ এর মান দেওয়া আছে, এবং ভি সমান 3 5, তার হচ্ছে 14। বি কমপ্লিমেন্ট বের করতে বলছে। কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে বাদ দেওয়া। ইউ আমরা অলরেডি বাদের কাজ আমরা আগের টাইপে শিখে ফেলছি, অর্থাৎ তুমি জাস্ট কি করবা, ইউ এর মানটা ইউ এর জায়গায় লিখবা, বাদ মাইনাসের জায়গায় মাইনাস লিখবা, বি এর জায়গায় বি এর মানটা লিখবা। লেখার পরে বাদের পরে যে থাকবে সে কিন্তু বাদের পরে যে থাকবে সে পুরোপুরি বাদ, বাদের পরে যে থাকবে সে কি, সে পুরোপুরি বাদ। এটা কিন্তু পুরোপুরি অ্যান্সার লেখা যাবে না। এবং বাদের সাথে যে বাদের যে উপাদানগুলো আছে সেটার সাথে মিলছে কি, দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে। এই 3 এবং 5 বাদে বাকি যতগুলো দেখেছো সব হচ্ছে তোমার অ্যান্সার। কথা ক্লিয়ার? বাদের পরে যে থাকবে সে পুরোপুরি বাদ, বাদের সাথে যা মিলবে সামনের উপাদানের সাথে ওগুলোও বাদ, আর বাকিগুলো হবে অ্যান্সার। আমি বুঝতে পারছো? টাইপ 6 হচ্ছে তোমার সংযোগ সেট ও সেট। সংযোগ সেট মানে হচ্ছে তোমার ইউনিয়ন, আর সেট মানে হচ্ছে তোমার ইন্টারসেকশন। অলরেডি তোমরা ক্যাপ কাপ নামে অনেকেই হয়তো চিনছো, অনেকেই এইভাবে ক্যাপ কাপ দিয়ে পড়ো, তো আমি ওইভাবে বলতে কমফোর্ট না, ওইভাবে আমি পড়ি না, বা তোমার কাউকে শেখায়ও না। জাস্ট মনে রাখবা, ইউনিয়ন যে চিহ্নটা ইউ এর মতো দেখতে পারতেছো, এটা মানে হচ্ছে ইউনিয়ন। আর এটার একদম বাংলায়, খাঁটি বাংলায় যদি বলি, সবগুলা নিবা, কিন্তু একটা দুইবার নিবা না। তো এই কথাটা একটু মনে রাখো। হ্যাঁ, আমরা একটু যখন প্র্যাকটিস করবো একটু পরে তুমি পুরোপুরি বিষয়টা বুঝতে পারবা। আমরা দুই পাশে যা থাকবে সব নিব, বাট বাই চান্স যদি একটা দুইবার থাকে, দুইবার নিব না, একবার নিব, জাস্ট এটা মনে রাখতে হবে। আর ইন্টারসেকশন মানে হচ্ছে দুই পাশে যা মিলবে তা নিবা, অর্থাৎ কমন গুলা নিবা। দুই পাশে যা মিলবে তা নিবা, দ্যাট মিন্স কমন গুলা নিবা। একদম ইজি বিষয়টা। ওকে, তাহলে আমরা চলে যাই পরে এক্সাম্পলে। সেটা হচ্ছে এ সমান 1 2 এবং বি সমান 2 3, সি সমান 3 4 5। আমাদের বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করো। খুবই সিম্পল। আমাদের যখনই যেটা বের করতে বলে সেটা আমরা সিরিয়াল ওয়াইজ লিখে ফেলবো। ফার্স্টে এর মান লিখলাম, তারপর হচ্ছে বি এর মান লিখলাম, ওকে, বি এর মান লিখলাম, দেন হচ্ছে সি এর মান লিখলাম। এই তিনটা মান লিখে ফেললাম। মাঝখানে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি ভাই? ইউনিয়ন মানে হচ্ছে তুমি সব নিবা, বাট একটা দুইবার নিবা না। আমরা এখানে সব নিছি, দুইবার ছিল, একবার নিছি, 3 দুইবার ছিল, একবার নিছি,
অর্থাৎ কোনো মানে দুইবার কিন্তু নেই নাই, রিপিট নেই নাই, তবে যা ছিল সবই কিন্তু নেওয়া লাগছে। এটার মানে হচ্ছে এটাই হচ্ছে তোমার ইউনিয়নের কাজ, সব নিবা বাট একটা দুইবার নিবা না। বাট তোমাকে যদি বলতো ভাই তুমি ইন্টারসেকশন বের করো, তুমি কি করতা? দুই পাশে দেখতে যে কোনটা কোনটা মিলে, ভাই কে কে মিলে, ভেরি সিম্পল, তুমি যে দেশটা কি কে কে মিলে দেখো, ওইখানে দুই পাশে খালি জাস্ট মিলেছে কি বি, বি বাদে আর কিছু মিলে, কিচ্ছু মিলে না। সো বি হচ্ছে আমাদের সেই যে মিলছে এমন একজন ব্যক্তি যাকে পাইলাম, সে হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ বুঝতে পারছো। ওকে, তারপর এ সমান দিছে সামথিং, বি সমান সি সমান মান দিয়ে আমার বলছে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বের করতে বলছে। তো ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কাজ যদি একসাথে থাকে, তো ব্রেকেট যেহেতু দেওয়া আছে, আমরা আগে ইন্টারসেকশন করে নিলাম, এর মান এর জায়গায় বসাইলাম, বি এর জায়গায় বি এর মান বসাইলাম, ওই যে তোমার ফার্স্ট ব্রেকেট ছিল দিলাম, ফার্স্ট ব্রেকেট ছিল দিলাম, ইউনিয়ন ছিল দিলাম, সি এর মান বসাইলাম। বসায়া ইন্টারসেকশন মানে কি ভাই? ইন্টারসেকশন মানে হচ্ছে যা মিলবে। তো দুই পাশে 2 3 মিলছে, এই যে 2 আর হচ্ছে 3, এই পাশে আছে 2 3, তো 2 3 হচ্ছে আমাদের অ্যান্সার, বাকিগুলো কিন্তু অ্যান্সার হবে না। এবার এই দুইটা মিলে আমাদের 2 3 হয়ে গেল। আর এই পাশে 5 ছিল, 5 ইউনিয়ন ছিল, ইউনিয়ন মানে আবার সব নেবে, একটা দিবা নেবে না, এগুলো যা আছে সবই নিয়ে নিছো, একটা বুঝবা নাই। ওকে, পরবর্তী প্রশ্ন, এ সমান ফাঁকা সেট, বি সমান 1, আমাদের বলছে এ ইউনিয়ন বি বের করো। তো আমরা কি করব, এর জায়গায় এর মান লিখলাম, বি এর জায়গায় বি এর মান লিখলাম, ইউনিয়ন জায়গায় ইউনিয়ন, দুই পাশে যা মিলবে বা না মিলবে সব নিতে হবে। তো না আসি একটা মানে কি নিবা ভাই। ওকে, এবার চলে আসি নিশ্ছেদ ছেদ। নিশ্ছেদ ছেদ মনে রাখবা এটা যে দুটি সেটের ইন্টারসেকশনের মান কি হবে? ফাঁকা সেট হবে। অর্থাৎ দুইটা সেটের সাথে কোন সেটের মিল থাকবে না, মিল না থাকলে তো সেটা ইন্টারসেকশন ফাঁকা সেট হয়, তাই না? মনে করো এ বি সি দিছে, এ সমান এ বি সি, বি সমান 1 2 3, আর দুটো ইন্টারসেকশন করবা, করে যদি দেখো যে না ফাঁকা সেট বের হইছে, তাহলে এটা কি এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট। আই হোপ বুঝতে পারছো। নিশ্ছেদ সেট তাহলে কি, যে দুইটা সেট নিশ্চিত তোমাকে বের করতে বলবে, সেই দুইটা সেটের ইন্টারসেকশন করে দিয়ে ফাঁকা বের হয় কিনা, ফাঁকা সেট যদি হয় তাহলে সেই দুইটা হচ্ছে তোমার পরস্পর নিশ্চিত সেট। ওকে, টাইপ 7 এ চলে যায়। টাইপ 7 হচ্ছে আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোম বিষয়টা খুব সিম্পলি বোঝার চেষ্টা করবা। ক্রোমোজোম মানে হচ্ছে তোমার সমান এই পাশে মনে করো XY দেয়া আছে, আর সমান এই পাশে মনে করো 1 2 দেয়া আছে। ভেরি সিম্পল, প্রথমে যে মানটা দেয়া আছে অর্থাৎ x, এটা হচ্ছে আমাদের এই পাশে যে প্রথম মানটা, এই দুইটা হবে সমান, প্রথমটা সমান প্রথমটা অর্থাৎ x is equal 1, আর দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা অর্থাৎ y is equal 2। ভেরি সিম্পল। ক্রোমোজোম মানে হচ্ছে প্রথমটা সমান প্রথমটা ধরতে হবে, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা ধরতে হবে। এবার চলে যায় আমাদের প্রশ্নে, দেখো x plus y সমান 6 দেওয়া, 6 is x plus y, 6 এবং 6 is x minus y। আমাদের বলছে এখান থেকে x y এর মান বের করো। ভেরি সিম্পল, আমরা যেটা করব প্রথমটা সমান প্রথমটা ধরছি, অর্থাৎ x plus y সমান 6 ধরছি আর x minus y সমান 6 ধরলাম। তো প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা ধরলাম, তোরে জাস্ট সিম্পলি অপোনেন্ট পদ্ধতি চালাই দিলাম। তো অপোনেন্ট পদ্ধতি আমরা সবাই পারি, অপোনেন্ট পদ্ধতি এখানে সুন্দর মতো করে দেওয়া আছে, করে দেখছি আমরা x এবং y এর মান 6 0 বেরিয়েছে। সো এই রিলেটেড আমাদের বেশ কতগুলা एग्जांपल দেয়া আছে, তোমরা এগুলো করে ফেলবা। এগুলো করলে কিন্তু তোমাদের ক্রোমোজোম সংক্রান্ত সকল এমসিকিউ নলেজ চলে আসবে। আই হোপ এই টাইপটাও তোমাদের জন্য একদম ক্লিয়ার হবে। তার আমরা চলে যাই আমাদের পরবর্তী টাইপ নাম্বার 8, কার্তেশীয় গুণজ সংক্রান্ত। আচ্ছা দেখো, আমাদেরকে মাঝে মাঝে বলে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, এই দুইটা কার্তেশীয় গুণজ বের করো। বাংলায় বলতে পারে কার্তেশীয় গুণজ বের করো, অথবা তোমাদেরকে বলতে পারে এ ক্রস বি বের করো। এই যে কথাটাতে বলবে, এটা একটু খেয়াল রাখতে হবে ভাই, এটা মানেটা তোমার বুঝতে হবে। এ ক্রস বি কিভাবে বের করে? মনে করো এ আর বি এ ক্রস বের করতে বললো, অর্থাৎ কার্তেশীয় গুণজ বের করতে বললো, তুমি কিভাবে করবা? সিম্পলি এ এর উপাদান সংখ্যা কয়টা আছে গুণে ফেলবা, আর বি এর উপাদান সংখ্যা আছে কয়টা আছে গুণে ফেলবা, তাদের মধ্যে জাস্ট গুণ করে দিবা। মনে করো এর উপাদান 3টা আর বি এর উপাদান 4টা, তো 3 4 12টা হবে এটার উপাদান সংখ্যা। কথা বুঝতে পারছি? কার্তেশীয় গুণজ করার পর কয়টা উপাদান হবে সেটা একদম সিম্পল ওয়েতে বের করা যায়। দুইটা জিনিসের তো কার্তেশীয় গুণজ বের করতে বলবে, তো ফার্স্টে দেখবা এর উপাদান কয়টা, বি এর উপাদান কয়টা, গুণ করে দিবা, বের হয়ে যাবে। যেমন এখানে দেওয়া আছে a = 2 4 6, উপাদান কয়টা 3টা, b = 1 3 5, উপাদান কয়টা 3টা, তো এটার কার্তেশীয় গুণজ মান বের করতে বলছে। একদম সিম্পল, জাস্ট এটার উপাদান 3টা, এটার উপাদান 3টা, 3 3 9, 9টা হচ্ছে এটার উপাদান সংখ্যা। কি কঠিন কিছু ভাই? একদম সিম্পল না? ওকে, এরকম আরো বেশ কয়েকটা এমসিকিউ আছে তোমাদের, আমি যেখানে আরেকটা এমসিকিউ রাখছি, দেখো সুন্দর করে দেওয়া আছে, করে ফেলবা। তারপর হচ্ছে তোমার আমাদের 9 নাম্বার টাইপে চলে যাই, অন্যয় অর্থাৎ ডোমেইন রেঞ্জ সংক্রান্ত। আমাদের মাঝে মাঝে দিয়ে এস এর মান দিয়ে দিছে এরকম বিশাল একটা মান, এখান থেকে ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। আমরা খুব সিম্পলি ডোমেইন বের করা ইজি, আমাদের তো এখানে অঙ্কের মতো বিস্তারিত করতে হয় না, ডিরেক্টলি তোমাকে সমাধানটা দিয়ে দিয়ে বলে এখান থেকে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। খুবই সিম্পল। তুমি ডোমেইন কিভাবে বের করবা? প্রথম মানগুলো হচ্ছে ডোমেইন, প্রথম মানগুলা, এই যে প্রথম মান আছে 3 3 4 5, তবে এটা একটা মনে রাখতে হবে যে একটা দুইবার নেওয়া যাবে না। ডোমেইন নির্ণয় করার ক্ষেত্রেও
সেম কথা, একটা দুইবার নেওয়া যাবে না। যেখানে এখানে দেখো 3 3 4 5 হচ্ছে আমাদের ডোমেন, বাট আমি লিখবো 3 4 5 হচ্ছে ডোমেন, একটা দুইবার নিতে পারবো না। 3 4 5 এই তিনটা ডোমেন, আমি 3 দুইবার নিয়ে নাই, এটা খেয়াল রাখতে হবে। তো প্রথম মানগুলো ডোমেন, আর 2 নম্বর কথা হচ্ছে একটা দুইবার নেওয়া যাবে না। আর দ্বিতীয় মানগুলো যেগুলো আছে যেমন 1 3 3 4, এখানে কিন্তু 3 দুইবার আছে, সো একবার নিলাম, এবং 2 নাম্বার যে মানগুলো আছে এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। ভেরি সিম্পল, আই হোপ কোনো ঝামেলা হওয়ার কথা না। এরকম আমি বেশ কয়েকটা উদাহরণ তোমাদের জন্য রাখছি, এগুলো একটু ক্যালকুলেশন করে ফেলবা, ঠিক আছে? এগুলো একটু কষ্ট করে ফেলবা। ওকে, এই যে আমাদের 3 নাম্বার এমসিকিউটা, এই এমসিকিউটা তোমাদের একটু বোঝার বিষয় আছে। এগুলো একদম সিম্পল, মাত্র যেভাবে বুঝাই দিচ্ছি এখানে করে ফেলবা। তো এটা কিভাবে করবা? আমাদের একটু বলে এরকম স্থানাঙ্ক দিয়া যে নিচে কোন অন্য একটি ফাংশন, আচ্ছা কোন অন্য একটি ফাংশনটা তুমি কিভাবে বুঝবা? এখানে 4টার মধ্যে যে কোনটা ফাংশন কিভাবে বুঝবা? আমি তোমাকে যেটা ফাংশন এটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, দেখো বুঝতে পারো কিনা। আমাদের এইটা কি ফাংশন, এটা ফাংশন আমি কিভাবে বুঝবো একটু ভালো করে বুঝো। এখানে x এর মান হচ্ছে 2, x এর মান কত? x এর মান হচ্ছে 2, আর y এর মান কত দেয়া আছে? 3, অর্থাৎ y এর মানটা তুমি একটু স্পষ্টভাবে দেখো তো। 3 মানে কি? x এর মানের সাথে x যোগ করলে পাইতেছ না? x এর মানের সাথে x যোগ করলেই কিন্তু y এর মান পাওয়া যাইতেছে। সেম ভাবে এখানে x এর মান 1, y এর মান 2, তার মানে কি x এর মান যা তার থেকে y এর মান কি এক বেশি? দুইটাই কি একই রুলস ফলো করছে না ভাই? একই রুলস ফলো করছে না? তুমি আমাকে বলো। x এর মান 2, y এর মান 3, দ্যাট মিন্স y এর মান x এর চাইতে এক বড়, আবার এখানে y এর মান x এর চাইতে এক বড়, দুইটাই সেম রুলস ফলো করে। এইটা তো একটা ফাংশন। ফাংশন বলা যায় কি? এখানে আমি বাংলায় লিখে রাখছি যে y ইজ ইকুয়াল টু f(x) ফাংশন হবে যদি x এর যে কোনো মানের জন্য y এর একটি মান পাওয়া যায়। অর্থাৎ x এর যে কোনো মানের জন্য y এর একটি মাত্র মানই পাওয়া যাবে। অর্থাৎ তুমি আমরা এখানে যে সূত্র লিখি y ইজ ইকুয়াল x প্লাস 1, এখানে x এর মান তুমি 1 বসালে 2 পাবা, এখানে 2 বসালে 3 পাবা, 1 বসালে 2 পাবা, পাইছি না? অর্থাৎ এখানে দুইটা একটু সেম সপ্তম আছে, বাট অন্যগুলো তুমি একটু মিলাই দেখো কষ্ট করে, আমি আর বললাম না। দেখবা যে না x এর মান যা y এর মান হয়তো এক বেশি, আরেকটার মধ্যে যা y এর মান 2 বেশি। যেমন ফার্স্টে দেখো x এর মান 1, y এর মান 2, অর্থাৎ y এর মান এক বেশি, আর এখানে y এর মান আবার 2 বেশি। দুটো কিন্তু দুই রকমের লজিক হলো। আই হোপ বুঝাইতে পারছি। ওকে, চলে যায় আমাদের আজকের এই অধ্যায়ের সর্বশেষ টাইপ, সেটা হচ্ছে কি অজানা মানের পরিবর্তে আমরা ফাংশনের কিছু এমসিকিউ করব। অজানা মানের পরিবর্তে যে কোনো সংখ্যা বা অক্ষর বা প্রতীক বসিয়ে সমাধানই হচ্ছে ফাংশনের সমাধান। মনে থাকে যেন, অজানা মানের পরিবর্তে কেমন? g of x সমান x to the power 4 plus 5x cube minus 3 হলে g of minus 1 সমান কত? তো এখানে তো আমি তোমাকে ম্যানুয়ালি করে দেখালাম, তবে এই এমসিকিউ গুলো তোমাকে ক্যালকুলেটরের মাধ্যমে খুব দ্রুত করা যায়। আমি তোমাদেরকে সামনে ক্যালকুলেটরের সিরিজ নিয়ে আসবো, তুমি আপাতত এই বেসিক এমসিকিউ গুলো শিখে ফেলো, দেন আমরা এগুলো কত দ্রুত ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় সেই ভিডিওগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো দেখতে থাকো। আমরা এখানে জাস্ট কি করব বলতে পারবা? অজানা মানের পরিবর্তে দেখো না, এখানে g of x দেওয়া আর এখানে g of minus 1 দেওয়া, আমরা কি করব? প্রত্যেকটা x এর জায়গায় -1 বসাই দিব। তো প্রত্যেকটা x এর জায়গায় -1 বসে জাস্ট ক্যালকুলেশন করলে যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের ফাংশনের সমাধান। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তুমি অজানা মানের পরিবর্তে দেখবা f of -1 চাবে, f of -2 চাবে, f of 3 চাবে, মনে করো g of 3 চাইলো, তো কি করতা? প্রত্যেকটা x এর জায়গায় 3 বসাই দিতা, ক্যালকুলেশন করে যেটা आंसर আসতো সেটাই হচ্ছে আমাদের ফাংশনের সমাধান। দ্যাটস ইট। কথা বুঝাইতে পারছি? তো এইটাই একটু ঘুরে এই ধরনের এইভাবে আসতে পারে, বলতে পারে কি f of x সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস a হলে এর কোন মানের জন্য f of -1 সমান 8 হবে। তো আমরা f of x সমান দিয়ে দিছে, আর আমরা f of -1 বের করব। তো অলরেডি আমরা f of -1 তো বের করে শিখছি না এই অঙ্কের মাধ্যমে। সো আমরা কি করব? প্রত্যেকটা x এর জায়গায় কি করব? -1 বসাই দিব, দিলাম। এই যে সমীকরণটা, এর প্রত্যেকটা x এর জায়গায় -1 বসাই দিলাম। তো তারা তো আমাদের f of -1 সমান 8 দিছে, এটার পরিবর্তে 8 বসাই দিলাম, আর এটা ক্যালকুলেশন করে যা আসে দেখবা যে এখানে শুধু অজানা মানটা আমাদের a রইছে, ক্যালকুলেশন করলে এর মানটা বের হয়ে যায়। সিস্টেমটা আসলে বুঝাইতে পারছি? সো আমাদের এরকম আরো বেশ কয়েকটা ম্যাথ আছে, আমি যে এখানে আরো একটা অঙ্ক করে দিছি, ভালোভাবে দেখো, প্র্যাকটিস করো, হয়ে যাবে। আমাদের প্র্যাকটিসের জন্য তো বেশ কতগুলো এমসিকিউ আমি এখানে রাখছি, বেশ কতগুলো। তো এখানে আরো একটা এমসিকিউ দেখতে পাচ্ছ, আমাদের ভালো করে বোঝার চেষ্টা করবো ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এমসিকিউটা। তো এই এমসিকিউটা এখানে না রাখলেও পারতাম, বাট তুমি যে প্র্যাকটিস করতে পারো, কারণ আমরা এই ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের বীজগাণিতিক রাশি এই অধ্যায়ে যা ক্যালকুলেশন করবো, সো ওইখানে ভালোভাবে শেখাবো। জাস্ট এখান থেকে তুমি খাতার মধ্যে নোট করতে পারো।
সো আমরা মাত্র যে এমসিকিউ গুলো শিখলাম এই ধরনের বেশ কতগুলো এক্সাম্পল তোমাদের প্র্যাকটিসের জন্য রাখছি, এগুলো সব প্র্যাকটিস করে ফেলবা। আই হোপ এইখান থেকেই তোমাদের পরীক্ষায় দিয়ে দিবে, এইখান থেকেই হুবহু কমন পাবা। হ্যাঁ, আমি বলি তুমি নিয়মে জোর দিবা, বাট তোমার নিয়ম শিখতে চাই তুমি যে প্র্যাকটিস গুলো করবা সেগুলোর জন্য বেস্ট প্র্যাকটিস হয়, সেগুলোই যেন পরীক্ষা আসার মতো হয়, এই জন্য আমি তোমাকে এমন এমসিকিউ গুলোই রাখছি। তো নিয়ম শিখলে যে কোনো এমসিকিউ তুমি এমনিতেই পারবা, তার মধ্যে তোমার করম করে চলে আসে তো আলহামদুলিল্লাহ ভালো। সো তুমি এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করে ফেলো, ঠিক আছে? তাহলে আমাদের ইনশাল্লাহ আরেকটা এমসিকিউ জাস্ট বাকি আছে, এটা একটু তোমাদের বুঝাইতে হবে। সেটা হচ্ছে মাঝে মাঝে ফাংশনের লেখচিত্র আকারে একটা এমসিকিউ আসে, এটা হচ্ছে আমাদের এই টাইপের সর্বশেষ এমসিকিউ। বলে কি যে 3x = y + 3 সরলরেখাটির উপরস্থ বিন্দু কোনটি? এখানে বলা হইতেছে যে এই বিন্দুটা নাকি উপরস্থ বিন্দু। কিভাবে বুঝবে উপরস্থ বিন্দু? এখানে x এর মান 2, y এর মান হচ্ছে 3। তুমি x এর মান 2 বসাও লেফট সাইডে, আর y এর মান 3 বসাও লেফট সাইডে। বসায় যদি দেখো লেফট সাইড আর রাইট সাইড সমান আসছে, দ্যাট মিন্স এই বিন্দুটা হচ্ছে তোমার এই সরলরেখাটির উপরস্থ বিন্দু। অন্যান্য বিন্দু বসায় ট্রাই করে দেখতে পারো, x এর মান 0 বসাও, y এর মান -2 বসায়, দেখা যদি লেফট সাইড রাইট সাইড সমান হবে না, এগুলো তাহলে কি সরলরেখাটির উপরস্থ বিন্দু না। আমি এখানে লিখে দিয়েছি x ও y এর যে মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে সেইটাই মূলত সরলরেখাটির উপরস্থ বিন্দু, ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের সেট অফ ফাংশনের সকল এমসিকিউ শেষ। এর বাইরে তোমাদের কোনোভাবেই প্রশ্ন আসা সম্ভব না ভাই। আমি তোমাকে যে 10টা টাইপে ভাগ করে দিয়েছি অধ্যায়টাকে, এই এমসিকিউ গুলো তুমি জাস্ট প্রপারলি প্র্যাকটিস করে যাও, সেট ফাংশন থেকে ইনশাআল্লাহ তোমাদের যে কোনো ভাবেই তোমাদেরকে প্রশ্ন করো না কেন তোমাদেরকে আটকানো সম্ভব না। ওকে, পরবর্তী ক্লাস বীজগণিত ক্লাস শুরু করে আসবে ইনশাআল্লাহ। তোমরা তখন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।